ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা থেকে। তো আমাদের রুটিন অনুযায়ী আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাস। তো এই মুহূর্তে লাইভে আমার সাথে যারা যুক্ত হয়েছেন, শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ, যারাই লাইভে আছেন, একটু পেজটি শেয়ার করে দিন যেন বেশি সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে পারে। তো আমাদের ঢাকা অনলাইন স্কুলের বরাবরই নবম দশম শ্রেণীর জন্য এবং একাদশ শ্রেণীর জন্য শনি, সোম এবং বুধ এই 3টি বার ক্লাস হয়ে থাকে। তো তারা রুটিনটি প্রতিদিন সকালবেলা যদি একটু দেখে নেয় কি কি ক্লাস থাকছে, তাহলে তারা খুব স্বাচ্ছন্দ্যেই তাদের সময় মেনটেন করেই তারা আমাদের রুটিনে আমাদের যুক্ত হতে পারে, আমাদের লাইভ ক্লাসগুলো দেখতে পারে। তো সেখানে কিছু বাড়ি কাজ দেওয়া হয় বা কিছু কিছু কাজ দেওয়া হয়, তারা যদি সেই কাজগুলো নিয়মিত করে, প্রিয় অভিভাবক, আমরা আশা করছি শিক্ষার্থীদের এই যে সময়ে তাদের যে পড়াশোনাটা কিছুটা অন্তত চলমান থাকবে, ভালো থাকবে, তারা একেবারে পড়াশোনা থেকে ডিটাচ হবে না। তো আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। তো আমি একটু দেখে নেই আমাদের সাথে কে কে এই মুহূর্তে যুক্ত হয়েছে। তো আমাদের লাইভ ক্লাসে যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছে, বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তোমাদের আমি জানিয়ে দিয়েছি তোমাদের আজকে অধ্যায় 6 থেকে, অর্থাৎ জ্যামিতি আজকে আমি শুরু করব তোমাদের জন্য। ওকে, তো তোমরা উপপাদ্য দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে বোর্ড একটা দুটো চিত্র আছে, 1 এবং 2। এদের মধ্যে সম্পর্ক কেমন একটু আমাকে কমেন্টস করে জানাবে কেউ। কোনটাকে কি বলবো আমরা? গণিত শিখতে আসলাম, ধন্যবাদ আফরিন আপা। আপনার ছেলেকে একটু দেখাতে বলেন, দেখতে বলেন। এখানে এসে আমি এখানে এক্সট্রা করাবো আজকে, উপপাদ্যের এক্সট্রা 6.3। ওকে, আর আমাকে একটু কেউ যদি মেসেজ করে জানানো হয় যে সম্পর্ক কেমন এই দুটো এবং এই দুটোর মধ্যে সম্পর্ক কেমন। আমরা তো এগুলো জানি, কেমন এগুলো তোমরা আগেই জেনেছো, ক্লাস 7 থেকে তোমাদের এই ধারণাটা শুরু। আর আমি যদি বলি এখানে যে তথ্যগুলো আছে, এই ধারণাটা আরো আগে থেকে শুরু, কেমন 5এও তোমরা কিছুটা ধারণা পেয়েছো। তো এখন 7-এ তোমাদের এই ধারণাটা ছিল এবং এই ধারণাটা তোমরা 7 থেকে পেয়েছো একদম পড়ে। একটু আমাকে জানো, রিপ্লাই করো একটু, আমি একটু দেখে নিচ্ছি। এখনো কেউ কিছু বলছো না, তাহলে আমি ধরে নেব যে এখনো। আমি তাহলে শুরু করে দেই, বেশি সময় নেওয়া যাবে না, আমাদের ক্লাসের সময় খুবই কম, জানো তো আমাদের ক্লাসের সময় কম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তাহলে একটু বলে দেই, এখনো কমেন্টস আসেনি, হয়তো পরে আসবে। আচ্ছা, আমি তো আগে নেট তো পরে, যাই হোক। সাথে থাকার ধন্যবাদ আফরিন আপা। আমার শিক্ষার্থী যদি অ্যান্সার করতো ভালো লাগতো। আচ্ছা, তো এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, দেখতে সেম। আর এইখানে দুটো ত্রিভুজ, একটা ছোট একটা বড়, কিন্তু আকৃতি কেমন? হ্যাঁ, তার আগে আমি একটু বলে দিই, তোমরা তো এই ফেসবুকে যখন ছবি দেখো, কোন একটা ছবি, কেমন ছবিটা কি হয়, যখন অস্পষ্ট থাকে, বোঝা যায় না, ছোট থাকে, তখন কি করো? জুম করে বড় করো। তো বড় করে দেখো, তাহলে কি হয়? ছবিটার আকৃতি কি হয়? খুব আকারে বড় হয়, কিন্তু কোনো শেপ চেঞ্জ হয়ে যায়? আকৃতি কি চেঞ্জ হয়ে যায়? না, যা থাকে সেটাই সমভাবে বড় হতে থাকে। এই যে জুম করে দেখা, সেম জিনিসটা এটা। আমরা তো ছোটবেলায় এমন করতাম, দুই ভাই যদি থাকতাম, তাহলে একই সেম শার্ট ঈদের সময় আমরা কিনতাম বা পুজোর সময় কিনতাম, কেমন সেম শার্ট কিনতাম। তার মানে কি সবকিছু সেম, শুধু আকারে বড় ছোট। তো এই যে আকারে বড় ছোট, এটাকে কি বলে? এটাকে বলে সদৃশতা। অর্থাৎ এটার সাথে এটা মিল আছে, সাদৃশ্য আছে, কেমন? তো এটা সদৃশ্য। আর এইখানে যেটা হুবহু মিল, একেবারে সেম। তুমি একটা শার্ট কিনেছো, তোমার শার্টটা হয়তো দেখা গেল যে সেম শার্ট আরেকটা কিনবে সেম, তাহলে দুই রকমের দুটো শার্ট কিনবে, দুই রঙের,
কিন্তু আকৃতি কি থাকবে? সেম থাকতে হবে, কারণ তোমার শার্ট তো একই মাপের লাগবে। সুতরাং সেম শার্ট দুটো, এটাকে কি বলবো? সর্বসম, অর্থাৎ সর্বসমতা এখানে। তো ওকে, আমি কমেন্টস দেখতে পাচ্ছি, হ্যাঁ একটু হয়েছে, যাই হোক। তো আমরা এবার পাঠে চলে যাই। তো লক্ষ্য করো শিক্ষার্থী, যে আমাদের এই সর্বসমতা অনেক ভাবে হয়, এগুলো কিন্তু ক্লাস 7 এর বইতে ছিল। হ্যাঁ, অনেকগুলো দুটো ত্রিভুজ কি কি কারণে সর্বসম হয়, সেই সর্বসমতার সম্পর্কে আমরা ক্লাস 7 জেনেছি। তো আজকে আমি তোমাদের জন্য 6.3 এর যে কিছু ক্লাস রেডি করেছি, যেটা তো সেটা হচ্ছে যে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, তা সমবাহু হবে, এটা ছিল তোমাদের বইয়ে 9 নাম্বার উপপাদ্য 6.3 এর 9। তো এই যে 6.3 এর 9 নম্বর উপপাদ্য তোমরা একটু দেখে নাও। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ, তাহলে আমাকে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো দেখো এখানে আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, কেমন? তার মানে হচ্ছে ত্রিভুজের 3টা বাহুই সমান, ত্রিভুজের 3টা বাহুই এখানে সমান, সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য ক্লাস 5 থেকে তোমরা শিখে এসছো। কি কি বৈশিষ্ট্য একটু মনে করে দেখো তো, আমাকে একটু জানাও, খুব তাড়াতাড়ি জানাও যে সমবাহু ত্রিভুজের বাহুগুলো আমরা জানি সব সমান, কিন্তু কোণগুলো কেমন, কোণগুলো আমাকে একটু কমেন্টস করে একটু জানাও তো, দেখি কে কে অ্যানসার করতে পারছো। আসসালামু আলাইকুম তাহমিনা, থ্যাংক ইউ। আচ্ছা তাহমিনা বলছে কোনো অ্যানসার কেউ করেনি। তো আমি জানতে চাচ্ছি যে সমবাহু ত্রিভুজের কোণগুলো কেমন, আমি একটু কমেন্টস আশা করছিলাম। আচ্ছা যাই হোক, তো সমবাহু ত্রিভুজের কোণগুলো কিন্তু 60 ডিগ্রি, অর্থাৎ কোণগুলো সমান, তার মানে কোণগুলো সমান, কেমন? এগুলো 60 ডিগ্রি করে থাকে। আচ্ছা, আর বাহুগুলো তো সমান, এটা আছেই, বাহুগুলো সমান, এই দুইটা বৈশিষ্ট্য সমবাহু ত্রিভুজের মধ্যে আছে। আচ্ছা, এখন এই বিষয়টা কিন্তু আমার কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো আরেকটা বৈশিষ্ট্য আছে এখানে, ত্রিভুজের মধ্যবিন্দুগুলো, তাহলে বাহুগুলোর মধ্যবিন্দু নেই, আমরা এখানে বলি যে এ বি সি, এটা মধ্যবিন্দু নাম যদি দেই আমি ডি, এটার নাম দেই ই, আর এটার নাম দেই এফ। দেখো ডি ই এফ, তাহলে এখানে 3টা মধ্যবিন্দু পেলাম। তা এই মধ্যবিন্দু মানে কি? এই অংশ সমান, এই মধ্যবিন্দু মানে এই অংশ সমান। ওকে, এবার এই ডি ই এফ মধ্যবিন্দু যখন পেয়ে গেলাম, ওরা বলছে যে উৎপন্ন ত্রিভুজ, যে ত্রিভুজ উৎপন্ন হয় এটাও সমবাহু হবে, অর্থাৎ ওখানেও সমবাহু হবে, তাহলে আমার বাহুগুলো সমান থাকবে। এই বৈশিষ্ট্যটা আমার খুব ইম্পর্টেন্ট। তো লক্ষ্য করো এইখানে যে যদি যোগ করি আমি, যে আর এটা যদি যোগ করি একটা ত্রিভুজ পাচ্ছি আমি, এই আর এই। তাহলে এখানে বলা হচ্ছে যে ডি ই এফ এইটাও সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই জায়গাটা, শুধু এই জায়গাটা, এটাও সমবাহু ত্রিভুজ, এটাকে আমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটু লিখে নেই কি করব। তাহলে মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ, ABC একটি সমবাহু ত্রিভুজ। এরপরে ডি ই এফ যথাক্রমে
এ বি, ই হচ্ছে এসি এর, আর এফ হচ্ছে বিসি এর, বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। লক্ষ্য করো এটা কিন্তু আমাকে মুখস্থ করার কিছু নেই, আমি এইটা দেখে দেখে এটার জায়গায় শুধু আমি সংখ্যা এই অক্ষরগুলো বসাবো, যে কি কি বিন্দুগুলো আছে সেগুলো বসাবো। যে ত্রিভুজের নাম বলবো এবিসি একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর কি মধ্যবিন্দু সমূহ, তো মধ্যবিন্দু সমূহ কি কি, তো আমাকে একটু আইডেন্টিফাই করে দিতে হবে যে ডি হচ্ছে কার মধ্যবিন্দু, এটা জাস্ট আইডেন্টিফাই করবো যে এ বি এর মধ্যবিন্দু, তো এস এ মধ্যবিন্দু দিলাম। এখন যে ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে মধ্যবিন্দু নেওয়ার পরে কি হলো, তো সুতরাং সুতরাং আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজটার নাম কি ডিইএফ, তাহলে সুতরাং ত্রিভুজ ডিইএফ। এখানে যোগ করার কথা বলার প্রয়োজন নেই, কারণ মধ্যবিন্দু আছে, এখন এটা আমি যোগ করব, কারণ ওরা বলে দিয়েছে যে ত্রিভুজ, ত্রিভুজ উৎপন্ন অলরেডি হয়ে গেছে, সুতরাং এখানে আমার বলা দরকার নেই যে এটা আমি যোগ করব। তো এখন ত্রিভুজ ডিইএফ, হ্যাঁ ত্রিভুজ ডিএফ একটি সমবাহু ত্রিভুজ, এটা আমি প্রমাণ করব। তাহলে এখানে প্রমাণ করতে হবে, এটা আমি প্রমাণ করব যে এবিসি ডিইএফ হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ওকে, এখন এখানে আর অঙ্কনের কিছু নেই। এবার আমি তোমাকে আরেকটা জায়গা নিতে চাচ্ছি, যে তোমরা আরো আগে পড়ে ফেলেছো, সেটা হচ্ছে যদি কোনো ত্রিভুজে, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, এটা সমবাহু নাও হতে পারে, আরো আমি অন্য রকম করে আঁকি, এ অন্য হতে পারে, এটা যে কোনো ত্রিভুজের দুটো মধ্যবিন্দু যদি আমি নেই, যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু যদি আমি যোগ করি, তাহলে ঘটনাটা কি ঘটে এটা তোমরা জানো, আগের চ্যাপ্টারে পড়েছো। এখানে যে বাহুটা আছে আর এখানে যে বাহুটা দেখতে পাচ্ছ, দুটো মধ্যবিন্দু যোগ করার পরে আমি যে বাহুটা পেলাম, এটা হচ্ছে তৃতীয় বাহু যদি ধরি, তাহলে এর কি হবে, এটা এই বাহুটা হবে এর সমান এবং সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ এটার যদি 10 সেন্টিমিটার হয়, এটা হবে কত, 5 সেন্টিমিটার। তো কেউ কি আমার সাথে আছো? আচ্ছা, হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছি আছো। ওকে, কোনো কমেন্টস নাই? আচ্ছা, যেমিতি আসলে ভয় কিছু নেই, একটু প্রিভিয়াস নলেজ প্রয়োজন এখানে, যে ছোট ছোট ঘটনাগুলো, সমবাহু ত্রিভুজকে চিনতে পারা, সমকোণী ত্রিভুজ চিনতে পারা, বিভিন্ন ত্রিভুজগুলোর বৈশিষ্ট্য জানতে পারা, চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা থাকলে সেখানে তার প্রিভিয়াস কিছু নলেজ থাকলে এগুলো ওইগুলোকে সমন্বিত করেই কিন্তু আসলে উপপাদ্যগুলো করা হয়। তো একটু স্টাডি করতে হয়, খুব কঠিন কিছু হবে না, তো সাথেই থাকো। তো আমি বলছি যে এই বাহুটা কি হবে, দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ এটা যা হবে এটা হয়ে যাবে তার অর্ধেক। তো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, যদি এই বাহুটাকে মুছে দেই, দেখো তো এখন কি দেখা যাচ্ছে, এরকম না? এই তো, মানে বিষয়টা হচ্ছে কি, একটু চিনতে পারা, যে তুমি ভিন্ন একটা পরিবেশে তোমার যে বৈশিষ্ট্য, তুমি যা যা জানো সেই লজিক গুলো সেখানে অ্যাপ্লাই করতে পারো কিনা, এটাই হচ্ছে মূলত বিষয়। কেমন? তো একটু কমেন্টস আসছে দেখা যাচ্ছে, কি নামা, নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, তুই ইয়েস কি তান্নু, আচ্ছা যাই হোক, হারুন রশিদ স্যারের ক্লাস অনেক সুন্দর, ধন্যবাদ হারুন রশিদ স্যারকে। আচ্ছা, আমি একটু তাহলে, আমাদের যেহেতু সময় কম, আমি চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাথেই থাকো, যে আমি বলতে চাচ্ছি যে এই বাহুটার অর্ধেক হচ্ছে এটা, তো এই চিত্রটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, আমি এটা এখানে পেয়ে যাচ্ছে, তাই না? তো আমি এখন প্রমাণে যদি চলে যাই, তাহলে প্রমাণ কি হবে, যে ত্রিভুজ এবিসি এর মধ্যে দেখো এখানে কি বলে, ডি ই রেখা, ডিই রেখা কি হয়েছে, ডি রেখা বিসি এর কি হবে, বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এই কথাটা কিন্তু আমি বলতেই পারি। তাহলে এখানে দেখো ডিই রেখাটা বিসি বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং ডিই হচ্ছে হাফ অফ বিসি, আমি কিন্তু এই কথাটা এখানে বলতে পারি। আবার এইদিকে দেখো ডিএফ আছে, তো এফ হচ্ছে মধ্যবিন্দু, আবার এখানে এটা দেখো নাই,
এখন দেখো তো এটা আবার এটার মতো দেখা যাচ্ছে কিনা, এখানে দেখো এটা আবার এটার মতো দেখা যাচ্ছে। তো এখানে বলছি যে এই বাহুটা হচ্ছে তার সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তাহলে আবার ডিএফ রেখা কি হবে, আবার ডিএফ রেখা কি হবে এসি এর, তাই তো? ডিএফ রেখা এসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এটা আমরা আগে তথ্য থেকে পেতে পারি। তো সুতরাং এখানে কি লিখতে পারি, তাহলে ডিএফ সমান হচ্ছে হাফ অফ এসি। এখানে আমরা এটা পেয়ে গেলাম, কেমন? এখন আরেকটা তথ্য দেখো, এটা তো আছেই, এবার ইএফ দিলাম। এবার এই দুটাকে যদি মোটামুটি মুছে দিয়ে চিন্তা করি যে এটা কেমন, আবারও এটার মতো চিত্র, দেখো এই পাশ আবার এটার সমান। অনুরূপ ভাবে তুমি লিখে দাও, দরকার নেই আর। অনুরূপে এখানে ইএফ আছে, ইএফ সমান, ইএফটা কার সমান, এবিসি এর অর্ধেক, এবি এর অর্ধেক, সরি এবি এর অর্ধেক, এবি বাহুর অর্ধেক হচ্ছে এটা। তো তিনটা বৈশিষ্ট্য আমি এখানে 1 2 3 পেয়ে গেলাম। এখন আমি এইখানে দেখো এই ত্রিভুজের মধ্যে আমি কি জানি যে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ বলা হয়েছিল, সেখানে আমরা জানি যে বাহুগুলোর বৈশিষ্ট্য কেমন, সবগুলো সমান। তাহলে আমি এই বৈশিষ্ট্যটাকে এখানে কাজে লাগাবো। দেখো এখন ত্রিভুজ এবিসিএ, হ্যাঁ আমরা জানি কি এবিসিএ, এবি সমান বিসি সমান এসি, সব সমান। যেহেতু ত্রিভুজ এবিসিএ বাহুগুলো সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ ছিল, তো যেহেতু সমান, তাহলে এখন আমরা এখানে দেখি যে হাফ করলে কি হয়। সুতরাং হাফ অফ এবি যদি নেই, তাহলে হাফ অফ বিসি যদি হাফ করি, হাফ অফ এসি, তাহলেও তো সমান, ঠিক কিনা? তাহলে সমান। সুতরাং এবার আমরা মান বসিয়ে দিই। দেখো হাফ অফ এবি, এই যে হাফ অফ এবি, হাফ অফ এবি সমান কত, ও সরি ইএফ হবে এটা, ইএফ। তো হাফ অফ এবি সমান কত, ইএফ। হাফ অফ এবি সমান ইএফ, হাফ অফ এসি সমান ডিএফ এবং হাফ অফ বিসি সমান ডিই। তো আমরা মানগুলো এখানে বসাই দিই, ইএফ, তাহলে সুতরাং ইএফ হাফ অফ বিসি হচ্ছে ডিই, আর হাফ অফ এসি সমান ডিএফ। দেখো তিনটা বাহুই সমান পেয়ে গেলাম, অর্থাৎ 1 2 3। তো সুতরাং বাহু তিনটা যদি সমান হয়ে যায়, কার বৈশিষ্ট্য এটা? শিক্ষার্থী বন্ধুরা, এটা কার বৈশিষ্ট্য? দেখো খুব কি কঠিন, একেবারেই কিন্তু সহজ ছিল। তাহলে সুতরাং এই ডি ই এফ ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ ডিএফ একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আমাদের প্রমাণিত হয়ে গেল। এইভাবে দেখো, কঠিন কিছু না, একটু স্টাডি করলেই হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি অবস্থায় আছো? আমার সাথেই তো আছো আশা করছি। স্যার অসাধারণ, স্যার উপপাদ্য অনেক কঠিন লাগে। না, আমাদের স্যাররা বলে মুখস্থ করতে, উপপাদ্য এখন আমাদের মতামত কি মুখস্থ করবো? নো, মুখস্থ করলে মনে থাকে না। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে মুখস্থ করার কিছু নেই, এগুলো বুঝে পড়তে হয়। তোমরা যদি আমার সাথে থাকো, আমি কথা দিতে পারি যে উপপাদ্য আসলে মুখস্থ করতে হয় না। এই বেসিক জিনিসগুলো আমি যেখান থেকে আসলাম সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। একটা ত্রিভুজ ছিল, আগের প্রিভিয়াস নলেজ, ওখান থেকে ভর করে আমি এটা প্রমাণ করে ফেললাম। তো দেখো, এটা কিন্তু খুব কঠিন কিছু না। তুমি দেখো যে এখানে কি কি বেশি লেখা, তুমি লেখা চেঞ্জ করো, তুমি লেখা দেখবো যে একজনের সাথে আরেকজনটা মিলবে না। তোমার বেসিকটা ঠিক থাকলেই হবে। এই যে একটা বেসিক, যে আমরা জানি এই যে বাহুটা, এই বাহুটা কেমন, তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এই তথ্য অনুযায়ী আমি তাহলে পেয়ে গেলাম কি, সেটা হাফ। তো অনুরূপভাবে এটাও হাফ, অনুরূপভাবে এটাও হাফ। তিনটাই যদি হাফ হয়, আমার এখন সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান। যেহেতু তিনটা বাহু সমান, তো আমি বাহু তো তিনটা পেয়েছি। তো তিনটা বাহু আমি সমান দেখাচ্ছি, সমান দেখে সবাইকে হাফ করে দিচ্ছি। এটা তো গাণিতিক সমস্যা, এটা তো আমি হাফ করলাম, তার মানে কি এটা গাণিতিক ভাবে আমি প্রমাণ করলাম। তো এটা তো কঠিন হওয়ার কিছু নাই, একটু মনোযোগ দিতে হবে।
আচ্ছা, তো সাথেই থাকো। আশা করছি পরবর্তী ক্লাসগুলো যদি করতে থাকে এভাবে, আমি ধারাবাহিকভাবে যাব। 6-3 এর সবগুলো আমি শেষ করার চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি, তোমরাই বলো আমাকে যে একটা উপপাদ্য বা যাই হোক গণিতের সমস্যাগুলো যে তোমাদের অনুশীলনী দেওয়া হয়, এগুলো কিসের জন্য? সব শিক্ষক তোমাদেরকে করে দেবে এটার জন্য, নাকি শিক্ষার্থীদের জন্য? এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য। আমরা জাস্ট তোমাদেরকে পড়াশোনায় জাস্ট উৎসাহিত করব। দেখো, জাস্ট একটু দেখিয়ে দেব যে দেখো তো এই জিনিসটা কার সাথে মেলে, একটু তোমাকে টাচ করব। তুমি যদি এই জায়গাটা বুঝতে পারো তাহলে তুমি কিন্তু করবে, তোমারই প্র্যাকটিস করার কথা। অনুশীলনীগুলো আসলে কিন্তু আমাদের করে দেওয়ার মধ্যে তোমার সার্থকতা নেই, এর জন্য প্রিভিয়াস নলেজ প্রয়োজন। কেমন? আমরা যদি সব করে দিই তোমাকে, কি লাভ বলো? তোমার গাইড বই, নোট বইয়ের মধ্যে তো এগুলো থাকে, কিন্তু সব করে দিলেই তো হচ্ছে না, কাজে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা আরেকটা দেখি এবার। এখানে একটা উপপাদ্য মনে রাখবে যে প্রমাণ করার জন্য এর কিছু পূর্ববর্তী কিছু ল আছে, যেগুলো স্বতঃসিদ্ধ বা তুমি আগে প্রমাণ শিখেছো, সেইটার উপর ভর করেই কিন্তু পরবর্তী আরেকটা প্রমাণ করতে হয়, এগুলো বিষয়। যেমন আরেকটা পদ্ধতি যদি আমরা নেই, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। দেখো, আমি এটা করে দেব না, তোমরা পারবে, দেখবে। সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। মধ্যমা তিনটি পরস্পর সমান। দেখো, এটা একটা প্রমাণ করতে বলেছে। তো এখানে সমবাহু ত্রিভুজ যদি আমরা আঁকি, সমবাহু ত্রিভুজ আমরা জানি তিনটা বাহু সমান। এখন মধ্যমা কোনটা? এখানে মধ্যমা হচ্ছে মধ্যবিন্দু। আমার আঁকাটা একটু বাঁকা হয়েছে। আচ্ছা, মধ্যমা হচ্ছে মধ্যবিন্দু, 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 এখানে শীর্ষবিন্দুর সাথে যোগ। এখন এই জিনিসগুলো তোমাকে চিনতে হবে। মধ্যমা কি? এটা তো খুব প্রিভিয়াস, অনেক আগে থেকে তোমরা জানো। মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর যে মধ্যবিন্দু তার যোগ। তাহলে এই হচ্ছে মধ্যমা। এখানে আবার যদি মধ্যবিন্দুতে যোগ করে দেই, এটা মধ্যমা। অনুরূপভাবে এইটা মধ্যমা। দেখো একটা কি সুন্দর বৈশিষ্ট্য, তিনটা মধ্যবিন্দুতে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেল এবং যাবে সেটা। তো এখন প্রমাণ করতে বলেছে তোমাকে তিনটি পরস্পর সমান। তার মানে এ বি যদি সি ধরি, এখানে ডি, এটা ই, এটা হচ্ছে এফ। কেমন? তো এখন আমি তোমাকে এটা প্রমাণ করে দেব না, আমি তোমাকে জাস্ট একটু ক্লু দেখাবো। তোমরা কি করবে, এটা বারবার ভাববে, দেখবে, দেখে তোমরা নিজেরা প্রমাণ করে আমাকে ছবি তুলে দেখাবে। এই পরবর্তী ক্লাসে আমি দেখতে চাই, মানে এই ভিডিওর নিচে তোমরা কি করবে, কমেন্টস করবে, এখানে ছবিটি তুলে এখানে আপলোড করে দেবে। তো দেখো, এখানে আমি দেখাচ্ছি তোমাদের, আমি জাস্ট একটু ক্লু দিচ্ছি। এখানে মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে এই বাহুটা আর এই বাহুটা তো সমান, ঠিক কিনা? তোমরা সাথে থাকো। এ বি এবং এসি তো সমান। তো এ বি এবং এসি যদি সমান হয়, তাহলে মধ্যবিন্দু মানে অর্ধেক। তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক কি সমান না? তাহলে এই যে অর্ধেক, এই অর্ধেক আর এই অর্ধেক নিশ্চয়ই সমান। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এই ব্যাপারটা এরকম। তাহলে দেখো, এই অংশটা সমান। আমি কি প্রমাণ করব? এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা মধ্যমা, আর এটা হচ্ছে মধ্যমা, এটা সমান। এই তিনটা সমান প্রমাণ করব, অর্থাৎ এডি, বিই আর হচ্ছে সিএফ, এই তিনটা সমান, এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করব, তাই তো? এখন এটা আমি বাদ দিলাম। এখন এই অর্ধেক আর এই অর্ধেক সমান। এবার দেখো, এই বাহুটা কিন্তু এই ত্রিভুজেরও আছে, এই বাহুটা এই ত্রিভুজেরও আছে। অর্থাৎ এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের বাহু এটা, আবার এই ত্রিভুজের বাহু কিন্তু এইটা, তো সেম। তো দুটো বাহু পেয়ে গেলাম। এই বাহুটা এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের, এইটা এবং এটা দুইটারই। আচ্ছা, এবার দেখো, এই বাহু আর এই বাহুর মাঝখানে একটা কোণ আছে, আবার এই বাহু এবং এই বাহুর মাঝখানে আরেকটা কোণ আছে। কি হলো? একটা কোণ পেয়ে গেলাম এখানে। তো এই কোণ আর এই কোণ সমান। কেন সমান? ওই যে আমরা একটা বৈশিষ্ট্য লিখেছিলাম, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান। তাহলে এটাও 60, এটাও 60, ঠিক কি না? তাহলে এইটাও সমান, এটাও সমান। এটা কখন সমান? যখন এই ত্রিভুজ। আর এটা কখন সমান? যখন এই ত্রিভুজ।
দুটো ত্রিভুজ তো মার্জ হয়ে আছে, কেমন? তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তো লক্ষ্য করো, বাহু কোণ বাহু। এখন ত্রিভুজ সর্বসম হওয়ার একটা শর্ত আছে, আমি বলেছিলাম তোমরা এগুলো আগেই জানো, 7 পেজ। 7 এর এই উপপাদ্যটা তোমার মনে রাখতে হবে। ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার জন্য বেশ কয়েকটা শর্ত আছে, তার মধ্যে এটা একটা শর্ত। সেটা কি কি? দেখো, একটা বাহু সেম বাহু সমান, একটা বাহু সেম বাহু সমান, অর্থাৎ এইটাই দুইটা কোণ, বাহুর মাঝখানে একটা কোণ, তার মানে কি অন্তর্ভুক্ত কোণ। এটা কি পড়লো? বাহু কোণ বাহু উপাদ্য। বাহু কোণ বাহু, এই উপপাদ্য অনুযায়ী তোমার 7 এর বইয়ে দেখবা যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী, বা তোমার বইয়েও আছে, তোমার বইতেও আছে যে বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে দেখো, এই বাহুটা আর এই বাহুটা কি সমান পেয়ে গেলাম না? যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে ত্রিভুজের অংশ এইটা আর এই ত্রিভুজের অংশ হচ্ছে এইটা, তাহলে বাহু দুটো সমান। অনুরূপ ভাবে আমি যদি প্রমাণ করি, এটা দিই, এবার এই ত্রিভুজটা বাদ দেই, এদিকে দেখি কেমন, এইদিকে দেখি। অনুরূপ ভাবে এই ত্রিভুজ কেমন, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটা তখন আবার সমান পেয়ে যাব। এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এই বাহু মধ্যমা, তখন এটা তো ছিল মধ্যমা, এইটা হলো ত্রিভুজের জন্য বাহু। এই যে সিএফ, সিএফটা হচ্ছে এই ত্রিভুজের বাহু, টোটাল ত্রিভুজের ক্ষেত্রে তো এটা ছিল কি, মধ্যম ছিল, সুতরাং এটা মধ্যমা। কেমন? তো আমি আশা করছি যে তোমরা এই উপপাদ্যটা নিজেরা করবে। আচ্ছা, এবার আরেকটা চট করে একটু দেখাবো আমি, অল্প একটু সময় আছে আমার হাতে, তোমাদের জন্য আরেকটা ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু, এটা আমি করে দিই 12 নাম্বার। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এখান থেকে তোমরা পারলে সবগুলি অবশ্যই করবে, আমি কিছু কিছু তোমাদেরকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু করে দেব, কিন্তু আমি আশা করব এগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। তাহলে এই ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, আমরা একটু এঁকে নেই, মনে করছি এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুকে তোমার খুঁজতে হবে। তো মধ্যবিন্দু তুমি দেখো, মোটামুটি চোখের আন্দাজে এখানে ডি, এটাকে মধ্যবিন্দু ধরছি, ডি হলে প্রমাণ করো এবি। তাহলে প্রমাণ করতে হবে, এখানে তুমি জাস্ট লেখাটা লিখবে। কি লিখবে? যা আছে লেখা দেয়া আছে, তোমার বেশি কিছু লেখার দরকার নেই, এখানে তো বলাই আছে এবিসি ত্রিভুজ। জাস্ট লিখবে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, প্রমাণ করতে হবে যে এত সমান এত। এটি তোমার বিশেষ নির্বাচন হয়ে গেল। তো বিশেষ নির্বাচন অঙ্কনটা তোমাদের লিখে দিচ্ছি একটু, অঙ্কন। এবার মধ্যবিন্দু ডি, এখন আমি এডি যোগ করব, এডি যোগ করব, যোগ করে আমি একটু বাড়িয়ে দেব, তারপরে কি বর্ধিত করলাম, এটা দিয়ে দিলাম ই পর্যন্ত। তাহলে আমি কি লিখবো? এডি যোগ করে বর্ধিত করি, ই পর্যন্ত বর্ধিত করি, ই পর্যন্ত বর্ধিত করি, যেন এডি সমান ডিই হয়। এইটুকু আমার একটু কাজ, অর্থাৎ এই বাহুটা যেন এই বাহুটার সমান হয়। এবার ইসি যোগ করি, তারপরে কি করব? ইসি যোগ করি, দেখো ইসি যোগ করে দিলাম। এখন কথা হচ্ছে যে অনেক লেট, মানে আমি করে ফেলেছি অনেকখানি, তোমরা এখনো সেখানে যেতে পারোনি, যাওনি, নেটের দুর্বলতা, নেট সমস্যা, স্লো। এক্সিলেন্ট স্যার, ঢাকা। ইয়েস জি স্যার, আপনি যেভাবে বুঝালেন একেবারে ক্লিয়ার হয়ে গেল, ধন্যবাদ মাহবুব হাসান স্যার। প্রত্যেকটা উপপাদ্য শিখিয়ে দিয়েন স্যার। না, প্রত্যেকটা উপপাদ্য শেখানো যাবে না, আমি তোমাকে ক্লু দেব, তোমরা কি করবে সেগুলো স্টাডি করবে, করে নিজেরা চেষ্টা করবে। আমি কয়েকটা করে দেব, যেমন এটা করে দিচ্ছি আবার। তো দেখো, এই ত্রিভুজের আমি এখন প্রমাণটা করব কিভাবে, লক্ষ্য করো,
অনেক লেট ইন্টারপ্রেট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্রমাণের মধ্যে এইখানে আমি একটু মুছে দিই। এবার দেখো তো কি দেখা যাচ্ছে, একটা ডুগডুগির মতো মনে হচ্ছে না? জাস্ট একটা ডুগডুগির মতো মনে হচ্ছে কিনা? ওকে, এখানে দেখো এই যখন পুরো ত্রিভুজটা ছিল এই ডি ছিল কি বিন্দু? মধ্যবিন্দু। তাহলে এই বিডি আর ডিসি কি সমান? কেমন? এখন আমরা এখানে লিখবো প্রমাণ যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ডিই সি এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি কাজ করব। এই দুইটা ত্রিভুজ 1 2, এখানে দেখো এখানে যে ডি যেহেতু মধ্যবিন্দু, কেমন? এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান। কি কি সমান? বিডি সমান হচ্ছে ডিসি। কারণ কি? এর বিসি এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ছিল ডি, সুতরাং এই বিডি আর সিডি সমান। আবার দেখো এডি আর ডিই সমান। এডি সমান ডিই। কেন সমান? এই বাহু এই বাহু সমান। দেখো আমি অঙ্কনে করেছি, এই বাহুটা এটাকে সমান করে এঁকেছি। একটু দেখতে চাই কোন কমেন্টস আছে। আচ্ছা, কমেন্টস নেই। আচ্ছা, সাথেই থাকো। দেখো এখানে বলা হচ্ছে যে এই বাহুটা এই বাহুটা আমি সমান করে এঁকেছি। তাহলে দেখো দুটো ঘটনা পেয়ে গেলাম, দুটো বাহু পেয়ে গেলাম। এবার এটাকে বাদ দাও, এই বাহুটাকে মনে মনে বাদ দাও। দেখো তো দুটো ত্রিভুজ ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে এই যে দুটো ত্রিভুজ ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি? তুমি যদি দুটো কলম পাশাপাশি রাখো, এরকম করো, কেমন? দুটো কলম যদি এইভাবে রাখো, যেভাবে দুটো কলম, তাহলে কি হয়? এই যে একটা ক্রস, ছোটবেলায় শিখেছো, ক্লাস 6 এ আছে। এই যে ক্রস, এই কোণ আর এই কোণ কেমন হয়? সর্বদাই সমান হয়। এটাকে কি বলে মনে আছে? বিপ্রতীপ কোণ। তাহলে এই পাশের যে কোণটা আছে এটাও কিন্তু এটার সমান। তুমি যেভাবেই রাখো বিপরীত দিকে, একটার বিপরীত দিকে আরেকটা কোণ, এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে লক্ষ্য করো এখানে কোণ কি? কোণটা এ ডি বি সমান হচ্ছে এই কোণটার সমান হচ্ছে কোণটা? এইটা কোণ ই ডি সি। তাহলে দেখো তিনটা আইটেম পেয়ে গেলাম। আমি একটু আগে প্রমাণ যেটা করেছি দেখিয়েছিলাম, সেখানে কথা বলেছিলাম যে দুটো বাহু এবং অন্তর্ভুক্ত একটা কোণ, অর্থাৎ বাহু কোণ বাহু। তো সুতরাং ত্রিভুজ দুটো সর্বসম। নাম কি? এ, এই যে ত্রিভুজ এ বি ডি সর্বসম হচ্ছে ত্রিভুজ এটা, ত্রিভুজ ডিই সি। কেন সমান? সর্বসম কেন? বাহু, তারপরে কোণ, বাহু উপপাদ্য অনুযায়ী। এই যে বাহু, দুইটা বাহু পেলাম, মাঝখানে একটা কোণ, দুইটা বাহু মাঝখানে কোণ, এটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী এটা সমান। এটা ক্লাস 7 এর প্রমাণ আছে আর তোমাদের বইয়েও তথ্যটা আছে। তো ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে কি পেয়ে যাব? আমি এখানে পেয়ে যাব যে এবি আর ইসি সমান। তাহলে কি পাবো? এবি সমান ইসি। তাহলে লক্ষ্য করো এই বাহুটা আর এই বাহুটা সমান। এবার চলে যাই আমার অন্য কাজে। তাহলে এই বাহুটা এই বাহুটা সমান, এটা জাস্ট মনে রাখো। এখন আমার প্রয়োজন ছিল কি? এবি প্লাস এসি। তো এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, 2AD এই পর্যন্ত। তাহলে দেখো এবার এটাকে ভুলে যাও, এইটুকু বাদ। এবার এই ত্রিভুজে চলে আসো, কেমন? এই ত্রিভুজে যাই। তা আমরা একটু এখানে কাজ করি যে ত্রিভুজ ACEA, এই ত্রিভুজে একটা বাহু হচ্ছে AC, কেমন? একটা বাহু হচ্ছে CE আর একটা CE প্লাস AC, কেমন? গ্রেটার দেন হচ্ছে AE, AE। এই কথাটা মানে কি? আমরা এই জিনিসটাও ক্লাস 7 এর বইতে প্রমাণ করেছিলাম। যদি না পড়ে থাকো একটু দেখে নিও, অর্থাৎ তোমার বইয়ে আছে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আবার একটু মনে রাখো,
ত্রিভুজের যে কোনো সাইড নোট থাকলে ভালো হয়। ত্রিভুজের একটু আমি দিয়ে দেই, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা বড়। ওকে, এটা পেলাম। তো এখন লক্ষ্য করো যে সিই, সিটার পরিবর্তে কে যেন পেয়েছিলাম, বা ইসি বা সিই একই কথা, এটা সমান কি এবি। তো এটার পরিবর্তে আমি এখানে কি লিখতে পারি, এবি প্লাস এসি, এসি এসি থাকলো। এবার সাথে আছে এই, এ থেকে ই পর্যন্ত দেখো মাঝখানে একটা স্টপেজ আছে, মাঝখানে দেখো একটা স্টপেজ, তাহলে এডি আর ডিই আলাদা করে বলতে পারি। তাহলে কি হবে, গ্রেটার দেন এডি প্লাস ডিই, ডিই। আচ্ছা, ডিটা যেন কার সমান, এই দেখো ডিটা যেন কার সমান, এডি এর সমান। তো আমি আবার লিখতে পারি এবি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস এডি। তার মানে কি, এডি এডি মানে কি 2AD, অর্থাৎ আমার প্রমাণ হয়ে গেল 2AD। যেটা প্রমাণ চাইলো সেটা কিন্তু এখানে হয়ে গেল। তো সুতরাং এখানে দিয়ে দাও এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আমাদের সময় শেষ। এখানে আমাদের চিত্রটা তো ফুল থাকবে, চিত্রটা তো ফুল ছিল। এটা যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু ছিল, কেমন? আমরা দেখো এই অংশটাকে সমান করেছি, অর্থাৎ অঙ্কন। এটাই একটু মনে রাখতে হবে যে আমাকে সাক্ষী লাগে, তো প্রমাণ, একটা কিছু প্রমাণ করতে গেলে একটা সাক্ষীর প্রয়োজন হয়। তো সাক্ষী হিসাবে আমার এখানে ডিটাকে নিয়ে আসছিলাম, কেমন? তো এইভাবে আশা করছি তোমরা একটু স্টাডি করবে, তোমরা পারবে। তো সাথেই থাকো, ঢাকা অনলাইন স্কুলের পক্ষে সাথেই থাকো, সময় কাটাও। আমরা মাঝে মাঝে তোমাদের জন্য যা নিয়ে আসছি সেটা তোমাদের একটু যদি প্র্যাকটিস করো, পড়াশোনাটা খুব ভালো লাগবে, খারাপ লাগবার কথা নয়। আর পড়াশোনার ঊর্ধ্বে কিছু নেই। সবাই ভালো থেকো, ধন্যবাদ।